ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া। কবি সুমন। কবির সুমন আমাদের সমাজের আয়না, আমাদের চোখের সামনে সবাইকে সমাজের আয়নাগুলোকে তুলে ধরেছিলেন ব্যক্তি কবি সুমন একটা না সময়। না, শিল্পী কবি আমি সুমন? শিল্পী নিয়েই কথা বলবো, আমি আচ্ছা ব্যক্তি নিয়ে, কারণ আমি ব্যক্তি হিসেবে ওনাকে চিনি না। আচ্ছা, ছিল একেবারে অ্যাকচুয়ালি ওটা রিয়েলিটি, আসলে রিয়ালিটি শো, ওটা অ্যাকচুয়ালি রিয়েলিটি শো। আসলে ওটাই রিয়ালিটি শো একেবারেই। তো এখন এত তো সারা বাংলা সারা ভারত প্রত্যেকটা স্যাটেলাইট চ্যানেলে কম বেশি এন্টারটেনমেন্ট, নন ফিকশন মানেই রিয়েলিটি শো। হুম হুম। তো আপনাকে সেখানে কেন দেখা যায় না বিচারকের আসনে? কেউ ডাকেন না বলে, এটার কোনো কারণ আমি জানি না। খুব অশান্ত একটা সময়, খুব খারাপ, খুব নির্মম একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেখানে কোনো গান নেই, হুম হুম। সেখানে চাপ চাপ রক্ত আছে, সেখানে ধর্ষণ আছে, খুন আছে। কিভাবে দেখেন সময়টাকে? এই সময়টা বাঁচার মতন সময় নয়, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে বিষ এবং অসহায়তা, অবিশ্বাস, নির্মমতা। মনুষ্য জাতির শেষ হওয়ার সময় এসেছে এখন। পৃথিবী এর প্রতিশোধ নেবেই, আমরা কেউ বাঁচবো না। আমরা এতক্ষণ কথা বললাম জয়তী চক্রবর্তীর সঙ্গে। আমি আর আমার বেসুরো গলায় কোনো কথা বলবো না। এই হেরে কণ্ঠে জয়তীদির একটা গান দিয়ে এপিসোড শেষ হয়ে যাবে। বসন্ত আসছে, সাথে থাকুন। আপনি আমার সঙ্গে গান একটু, না না আমি প্লিজ, এটা না। না 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 না, হতে পারে প্রাণ না। ভরিয়ে তৃষা হরি, আপনি গান আমার সাথে না না প্লিজ, প্লিজ আমি না, চাইবো, এটা হতে পারে আমি না, এটা চাইবো। এটা আমি প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল, এবং এই মুহূর্তে আমার পাশে যিনি বসে আছেন তার সঙ্গে কথা বলার আগে আমি নিজে অত্যন্ত নার্ভাস। এই বিষয়ে কোনো সংশয় নেই। 1901 সালে বিশ্বভারতীর ছাতিমতলার বেদিতে রবীন্দ্রনাথ লিখে রেখেছিলেন, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। তারপরে শতাব্দীকাল পেরিয়ে গেলেও রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা আপামর বাঙালি এবং বাঙালির বাইরেও বিশ্ববাসী যারা রবীন্দ্রনাথের লেখা তার স্বাদ পেয়েছেন, তারা এই কথা ভাবেন। এবং রবীন্দ্রনাথের সৃষ্টির সব থেকে জনপ্রিয় যে দিক, সেটা অবশ্যই রবীন্দ্রনাথের কথাতেও এবং অনস্বীকার্যভাবেই রবীন্দ্রসঙ্গীত। এবং আমার পাশে এই সময়ের একজন অন্যতম রবীন্দ্রসঙ্গীত এক্সপনেন্ট জয়তী চক্রবর্তী বসে আছেন। জয়তীদি, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। জয়তী শব্দের অর্থ বিজয়, উদযাপন, এবং রবীন্দ্র সঙ্গীতের মানে বিশ্ববাসীর কাছে, বিশ্ব নাগরিকের কাছে, যারা বাংলা ভাষায় কথা বলেন সারা পৃথিবীতে, তাদের কাছে রবীন্দ্রনাথের জয়যাত্রা, রবীন্দ্রসঙ্গীতের জয়যাত্রাকে যিনি দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রায় 3 দশক কি তারও বেশি সময় ধরে। আজকে আমরা স্টুডিও রেজোনেন্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কলকাতার মিউজিক ইন্ডাস্ট্রির মধ্যে যে প্রণিধানযোগ্য 2-3টে স্টুডিও, তার মধ্যে স্টুডিও রেজোনেন্স একটি। আমরা এখানে জয়তীদির রেকর্ডিংয়ের মধ্যে জয়তীদিকে পেয়ে গেছি কিছুক্ষণের জন্য। জয়তীদি, খুব একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে তো আমরা যাচ্ছি, হুম হুম। এবং শিল্পকে তো সমাজের দর্পণ বলা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একদম প্রথমেই আমার দর্শকের জন্য, ইউটিউব চ্যানেলের দর্শকের জন্য, আপনার এই সময়টাকে মনে রেখে প্রথমেই কোন রবীন্দ্রসঙ্গীতের কথা মনে পড়ে? হুম। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। এরকম একজন সুরবৈভব সম্পন্ন মানুষ, তার সঙ্গে আমি কথা বলবো, এবং আমি নিতান্তই অসুর একজন।
আপনি এই সময়টাকে কিভাবে দেখেন? মানে রবীন্দ্রনাথের গান নিয়ে আপনার পথ চলা এবং বেসিক আমার কাছে রবীন্দ্রনাথের গান তো আছেই। তাছাড়া আপনার বেসিক কিছু গান সেটা আমাকে খুব টানে। হুম, হুম। আমাকে ভীষণভাবে মানে ইমপ্রেস করে। তো বেসিক গানের আ ক্ষেত্রে আপনার মানে নিজেকে কিভাবে দেখেন আপনি? এই সময়ের সিনারিওটাতে? আসলে সমকালীন গান, সমকালীন বাংলা গান সেটাই আসলে আধুনিক গান। হুম, তো সেই কারণে রবীন্দ্রনাথের গানও একাধারে অবশ্যই ভীষণভাবে আধুনিক। তাই এই ২ গানের মধ্যে উম একটাই বোধহয় তফাৎ, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের গান সেই সময় দাঁড়িয়ে লেখা হলেও সেটা সামাজিক বলুন বা আর্থসামাজিক বলুন বা আমাদের অন্তরেরও বলুন, মানে তার বাহ্যিক যে আবরণ, যাই যেভাবে আমরা ব্যাখ্যা করি, সেই জায়গায় যুগ বদলালেও ভীষণভাবে প্রাসঙ্গিক। আর এই সময়ের গান, অর্থাৎ এই সময়ে যে গান নতুন রচনা করা হচ্ছে, সেই গানের কথা, তার অভিব্যক্তি, তার ভঙ্গিমা, প্রকাশভঙ্গিমা, এই সবকিছুর মধ্যে ভাষার একটা আলাদা বদল তো ঘটেইছে, বটেই। তো সেদিক থেকে তার প্রাসঙ্গিকতা সময়ের সাথে, সাথে খুব অল্প সময় পরিসরে বদলাচ্ছে। আমার কাছে এটাই একটু আ ডেফিনিটলি, মানে একটা যদি একটা খুব কমন ফ্যাক্টর ধরি, সেটা হচ্ছে প্রেম বা ভালোবাসা, হোয়াটএভার। প্রেমের অভিব্যক্তিগুলো আস্তে, আস্তে অদ্ভুতভাবে বদলে গেছে। এখন প্রেমিক-প্রেমিকারা একে অপরকে তুই তোকারি করে সম্বোধন করতে বেশি পছন্দ করে। সুতরাং সেইভাবেই গানও লেখা হচ্ছে। এবং প্রেমের পরিভাষাগুলোও আস্তে, বদলে গেছে। কিন্তু প্রেমটা তো চিরন্তন শাশ্বত, তাই না? অনুভূতিটা। সেটার তো কোনো বদল হয় না। সেইজন্যই রবীন্দ্রনাথ কিন্তু এইখানে প্রাসঙ্গিক। তো আমার মনে হয় যে সময়ের সাথে তাল মিলিয়ে চলার মধ্যে একটা বুদ্ধিমত্তা আছে এবং ডেফিনিটলি সেটা করা উচিত। সেই শব্দ যদি আমি ধারণ করতে পারি, আমার পার্সোনালিটির সঙ্গে সেই গান যদি যায়, আম তাহলে why not? তাহলে আমি কেন গাইব না? কিন্তু যেটা যায় না, সেটা ওই বুদ্ধি সহযোগেই পাশ কাটাতে হয়। আ আপনি যখন লাইভ শোজ আপনি প্রচুর লাইভ শোজ করেন। কিন্তু এই মুহূর্তে লাইভ শোজ এর মানে গত ৫, ৭, ১০ বছর তার সংজ্ঞাটা কোথাও গিয়ে যেন একটা বদলে গিয়েছে। মানে হুম, হুম। মানুষকে অডিয়েন্সকে কানেক্ট করার জন্য অনেক বেশি পারফর্ম করতে হয়। এক্সাক্টলি, মোর দ্যান সিঙ্গিং। এক্সাক্টলি। কিন্তু আপনি এখানে আমি বলব একটু ওল্ড স্কুল স্টুডেন্ট। একেবারেই আমার লামাজি যেমন মানে চুপ করে শান্তভাবে দাঁড়িয়ে গানটাই গেয়ে যেতেন এবং মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনত। আপনিও গানটাই গেয়ে যান। কিন্তু না, মানে আপনি যার তুলনা আমি করে তুলনায় যা যাচ্ছি না। বললেন, মানে সে প্রসঙ্গটাই আসতে পারে না। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমি আমি একেবারেই ওল্ড স্কুল, একেবারেই। হুম, এবং আম আমি এখনো বিশ্বাস করি যে আসলে প্রত্যেকের, আমার মনে হয় বিশ্বাসের জায়গাগুলো ভিন্ন এবং সেই বিশ্বাসটা কতটা দৃঢ় হুম, হুম, সেটার বিষয়ে ওয়াকিবহাল থাকাটাও বোধহয় বিশেষ জরুরি। হুম, হুম। আমার যেমন সঙ্গীতের ক্ষেত্রে যে বিশ্বাস, সঙ্গীতের প্রতি যে বিশ্বাস, সঙ্গীতের থেকে যে চাহিদা, সেটা একেবারেই শান্তি। আমি মনে করি আচ্ছা। যে গান বাজনা মানুষকে যে আনন্দটা দেয় সেটা শান্তির আনন্দ, উত্তেজনার আনন্দ নয়। এটাতে এই স্কুলিং এ আমি বিশ্বাসী এবং এভাবে আমি গান বাজনা শুনেওছি, শিখেওছি। এখনো মঞ্চে দাঁড়িয়ে এখনো চলছে। আমি জানি না কতদিন সেটা চলবে। এটা মানে এইভাবে উল্টো পথে, এখন যে পথে স্রোত বইছে, সেই পথে, সেই স্রোতের উল্টো দিকে হাঁটাটাও তো একটা বিরাট বড় লড়াই। তবে আমার মনে হয় যে এই পৃথিবী একটা বিরাট জায়গা। সবার জন্য অল্প, অল্প জায়গা আছে। সেই জায়গাটা খুঁজে নিতে হয়। আ নিজেকে কোথাও কি একটু গিয়ে বেমানান মনে হয় সময়টার সঙ্গে? নাকি আপনি কমফোর্টেবল আপনার যে অডিয়েন্স বা আপনার আসলে বেমানান বলে তো কিছু হয় না। মানে আমার মনে হয় যে আমি চলতে পারছি না, সরি, হুম, সেটা আমার অক্ষমতা। তাই না? সুতরাং আমি বেমানান এই কমপ্লেনটা করে করবোটা কি? হুম, আমার সবার আগে নিজেকে বোঝাতে হবে আমি কি করে মানানসই হব। হুম, মানানসই হতে গিয়ে যদি সেটা আমার আম আদর্শ বা আমার কি বলবো, মানে আমার স্কুলিং বা যে ভাবনায় আমি বড় হয়েছি সেটার সাথে খুব সাংঘাতিক লড়াই সংঘাত না ঘটলে আমি সেটুকু নিশ্চয়ই করতে পারবো।
আমি যেমন আগে মঞ্চে এত কথাই বলতাম না, হুম এখন মঞ্চে আমি অনেক কথা বলি। হুম আমি জীবনের কথা বলি, আমি যেটা হুম বিশ্বাস করি আমি সেটুকুই বলার চেষ্টা করি। একটা গান আমাকে যেটা বুঝতে সাহায্য করেছে আমি সেটা বলি, কখনো গানের ইনফরমেশন বলি, হুম কখনো সেই গানের অন্তর্নিহিত অর্থ বলার হুম। চেষ্টা করি, কেন আমি ওই গানটা গাইছি বা আমার লিস্টে আমি তাকে অন্তর্ভুক্ত করেছি, এইগুলো শেয়ার করার চেষ্টা করি, ইত্যাদি ইত্যাদি। মানে আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে। মানুষ ভীষণ চঞ্চলতার মধ্যে, মানুষ ভীষণ দ্রুতির মধ্যে বাঁচছে, ভীষণ তাড়া, মানে 2 মিনিট একটা গান শুনে নিতে হবে। আগে গান শোনাটা একটা উদযাপন ছিল। হুম হুম আমি ক্যাসেট প্লেয়ার, তার গ্রামোফোনের কথা আমি ছেড়ে দিলাম। ক্যাসেট প্লেয়ার কেনা, সিডি, হুম এখন হুম তো সেই সমস্ত অবসোলেট। খুব মানে চটজলদি। তো আপনি যখন ওপেন এয়ার শোজ করেন, হুম হুম। তখন অডিয়েন্স কি এগুলো মানে নেন? মানে অন্তর্নিহিত অর্থ বা কেন গানটা বাজলেন? আসলে বলার ভঙ্গিমাটাও অনেকটা ডিপেন্ড করে, এগুলো সবকিছুই হয়তো শ্রোতা অনুযায়ী, জায়গা অনুযায়ী, হ্যাঁ, অবস্থান অনুযায়ী আমি বলি, সব জায়গায় একই কথা বলছি হুম, এমনও নয়। হুম, আবার কখনো কখনো এখন একটা ব্যাপার হয়েছে অডিয়েন্স কানেক্ট করা, হুম, হুম, অডিয়েন্সকে একসঙ্গে গান গাওয়ানো বা একসঙ্গে একটা গানের পার্ট হিসাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া, হুম, এটাও কিন্তু একটা অনুষ্ঠানের অংশ হয়ে দাঁড়িয়েছে, বিরাট অংশ, যেটা হুম, আগে হয়তো ছিল না। হুম, মানুষ ভেতরে ভেতরে গুনগুন করে গাইতেন, হুম, তো এখন সেই বিষয়টা, এই গুনগুনানিটা আমরা বাইরে থেকে শুনতে চাই। হুম, এগুলো সবই হয়তো খুব প্রত্যেকেই তাই করছেন। তো আমি এইটুকু বলতে পারি যে আম, এখানে না মানে পারছি না, কেন পারছি না, কেন মানানসই হতে পারলাম না, এই দুঃখ যাপনটার কোনো প্রয়োজন নেই, কারণ এটার জন্য কেউ আপনাকে এসে হাত ধরবে না, হুম, বলবে না যে চলুন আপনি আমাকে শোনান গান, আমি শুনবো। আমার মনে হয় যে যেখানে মানুষ এগুলো শোনেন সেখানে শুনছেন, সব জায়গায় সব অনুষ্ঠান, সব কাজ, সবকিছুই তুঙ্গ হতে হবে এমন কোনো দাবিও আমার নিজের প্রতি, নিজের কাছে নেই এবং অডিয়েন্সের কাছ থেকেও নেই। আমি মনে করি যে আমি যে কাজটা করছি, শিখে করছি, অনেক দিন ধরে করছি, অবশ্যই। তো সেইটার একটা ভ্যালু আছে এবং আমি যদি সৎ থাকি, মোটামুটি একটা স্ট্যান্ডার্ডের অনুষ্ঠান বা আমার কাজ, আমি অনুষ্ঠান শব্দটা এখানে হুম, হুম, বিশেষভাবে হুম, বলতে চাই না, হুম, আমি বলতে চাই যে আমি যে কাজটা এখনো করে যাচ্ছি, হুম, হুম। এটাই বোধহয়, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া বলে মানে মনে হয়। মানুষ শুধুমাত্র ওপেন এয়ার শো যদি হয়, মানে আমি খুব পশ কোনো হল শো ছেড়ে হুম দিলাম। হুম। ওপেন এয়ার শো যদি হয়, হ্যাঁ, সেখানে মানুষ শোনেন, কিছু কিছু জায়গা হলে তো কানেক্ট খুবই করতে শোনেন, পারলে হ্যাঁ। মানুষ শোনেন। মানে শুধুমাত্রই আমি আমি বাণীপুর উৎসবের কথা বলছি, আচ্ছা, আমি মচলন্দপুরের কথা বলছি, আচ্ছা। আমি আবার এপাশে হুগলি, শ্রীরামপুর, বৈদ্যবাটি, তারপরে ধরুন চন্দননগর, খুব এগুলো তো খুব এইসব বৈচিত্র্য এলাকার কথা জায়গা। বলছি। আম, আর যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয় তাহলে তো অবশ্যই, অবশ্যই করে বলছি। সুতরাং আমার মনে হয় যে ঠিক আছে, ওই যে বললাম একটা কথা, প্রত্যেক শিল্পীর জন্য আলাদা শ্রোতা থাকে। মানে মানুষ এখনো গান শোনেন। হ্যাঁ, শুধুই দেখেন না। না দেখতে মানে তারাও হয়তো দেখতে চান, কিন্তু তারা আমার কাছ থেকে দেখাটা এক্সপেক্ট ঠিক, করেন না। ঠিক। আ শুধুমাত্র আপনি রাজ্যের কথা বললেন বা রাজ্যের বাইরের কথা বললেন। আমি দেশের বাইরের কথা বলি। আপনি হুম তো হুম। খুব সম্প্রতি অস্ট্রেলিয়া ট্রিপে হ্যাঁ, যাচ্ছেন। যাবার কথা, এই যাবার বিষয়টা কথা। মানে ওখানে কি, ওখানকার কোনো বেঙ্গলি কমিউনিটি বা কোনো হ্যাঁ, বেঙ্গলি কমিউনিটি বটে এবং ৩টে জায়গায় অনুষ্ঠান আছে আচ্ছা। আমাদের। এর আগে সেপারেটলি আমরা গেছিলাম, সিডনি গেছিলাম, হুম, হুম, মেলবোর্ন হুম, গেছিলাম। হুম। এবারে সিডনিও যাচ্ছি, মেলবোর্ন যাচ্ছি, একটা ট্রিপের মধ্যেই। আচ্ছা। পার্থেও আমাদের অনুষ্ঠান হুম, আছে। তো ৩টি অনুষ্ঠান আপাতত কনফার্ম হয়েছে। আর একটা যা হোক কথা চলছে। হলে হবে, না হলে সবটাই আমাদের নিশ্চয়ই আ হবে। না হলে ঠিক আছে, ওকে। আমরা তা না হলেও খুশি। হ্যাঁ, আমাদের কোনো একেবারেই, অসুবিধে নেই। একেবারেই। এবং আপনার এই উম জীবন দর্শন আমি আপনাকে অনেকদিন ধরে অবজার্ভ করি। আমি দেখি যে খুব আপনাকে আমি চিরকালই খুব কোয়েঞ্চড একজন, খুব শান্ত একজন মানুষ হিসেবে চিরকাল দেখতে পেয়েছি যে আমি যদিও খুব শান্ত নই। না, না, আমি খুব আমি যদি শান্ত শব্দটাকে চেঞ্জ করে কম্পোজড করি। হ্যাঁ। খুব কাম অ্যান্ড কম্পোজড একজন মানুষ। আমি দৌড়াতের কথায় যাচ্ছি না। আম সেটা আলোচনার মধ্যে যদি আস্তে, আস্তে উঠে আসে তাহলে আসবে। আপনার ১ম ব্যান্ড বা সেখান থেকে একটা সময় তো আমি অন ক্যামেরাই বলছি। আপনি বললে আমি এডিট করে দিতে পারি। আমি জানি সেটা। যে পার্থদা মানে পার্থসারথী ভট্টাচার্য, ডক্টর পার্থসারথী ভট্টাচার্য, পার্থসারথী একলব্য যিনি আরকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক জায়গাতেই যে পার্থ আর জয়তী মানে
না না, এডিট করার কিছু নেই, এটা ভীষণ সত্যি, এবং সত্যিটাকে খুব সহজে অ্যাকসেপ্ট করার মতন বোধ, বুদ্ধি, বিবেচনা এবং বয়স হ্যাঁ সবটাই আমার হয়েছে, এটা হ্যাঁ নিয়ে কোথাও কোনো অসুবিধে নেই। আর আমার মনে হয় যে এটা মানুষের ভ্রম, একেবারেই হ্যাঁ ভ্রম। কারণ তারা সবসময়, যে সময়টায় অন্তত আমরা গান বাজনা শুরু হ্যাঁ করেছিলাম, এখন এই ভ্রমটা অনেকটাই কেটে গেছে। কিন্তু এখন একজন নারী এবং একজন পুরুষ একেবারেই একই সাথে একটা জায়গায় কাজ করছে দিন রাত্রির, সেখানে তাদেরকে বন্ধু বলেই ভাবা হয়, একেবারেই তাই কলিগ। কিন্তু হুম কলিগ বলে ভাবা হুম হয়। কিন্তু যে সময় আমরা 2002-তে শুরু হুম করেছিলাম, সেই সময় কিন্তু এই ব্যাপারটা ছিল না। হুম এবং সব অনুষ্ঠানেই আমরা যাচ্ছি, আমাদের চেহারাগত একটা সাংঘাতিক তখন সাদৃশ্য ছিল। ছিল। পার্থদা এখন অনেকটা ট্রিমড, অনেকটা পার্থদা হ্যাঁ এখন রোগা হয়ে গেছে, আমি কিন্তু সেই ঐতিহ্য হ্যাঁ হ্যাঁ বহন করছি। তো আম, পার্থদা আমার থেকে 12 বছরের বড় একজন, আমার দাদা ছাড়া আর সেই কিছুই তো নয়। হ্যাঁ সেটাই। কিন্তু কাজ করতে গেলে অনেক সময় এগুলো হয়। আমরা যখনই যার সঙ্গে একটু বেশি কাজ করেছি তাকে নিয়ে আলোচনা হয়েছে এখন এটার মধ্যে। দেখা হলে বা কিছু হলে সেটা নিয়ে হাসি ঠাট্টা বা দেখা হলে কি মানে মানে পার্থদার ছেলে মেয়ে এখন হ্যাঁ আমার ভীষণ বন্ধু, আমার ছেলের ভীষণ হ্যাঁ বন্ধু। ওরা একসাথে সিনেমা দেখতে যাচ্ছে কখনো কখনো, মানে যখন আমার ছেলে এখানে আসে। হ্যাঁ তারপরে পার্থদার বাড়ির পুজোয়, পার্থদার খুব ছেলে বড় করে টিনটিনের দুর্গাপূজা হ্যাঁ টিনটিনের পুজোতে আমি তো মানে টিনটিনের সাথে আমার এখন অনেক বেশি ভাব। তিতলির সাথে মানে হুম পার্থদার মেয়ের হুম সাথে আমার ভীষণ কানেকশন। পার্থদা এখন সাইডে হয়ে গেছে। তাহলে দেখুন জেনারেশন গ্যাপটা কিন্তু আপনি জেনারেশনকে ভীষণভাবে কানেক্ট করতে পারছেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যখন গান বাজনা শুরু করেছেন এবং এই সময়টা 2025 সাল, আমূল একটা পরিবর্তন। হুম হুম। এখন একদম হাতের মুঠোয় চলে এসেছে গান। আ এই যে পার্থক্যটাকে দেখছেন, কোথাও গিয়ে কি খুব মানে উইথআউট বিইং পলিটিক্যালি কারেক্ট আপনি বলুন তো কোথাও গিয়ে কি আর অ্যালবাম বিক্রি হয় না? মানুষ কিনে গান শোনে না। হুম হুম। কোথাও ব্যথা দেয়? ভীষণ ব্যথা দেয়। এটার মধ্যে তো কোথাও অন্যায় কিছু, মানে এই ব্যথাটার মধ্যে হুম, কোথাও কোনো মিথ্যে নেই, হুম, এবং তাকে লুকোনোর চেষ্টাও করা বৃথা। হুম, আমি মনে করি যে এটা ভীষণ সত্যি। হুম, মানুষের গান বাজনা প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা ঘুরিয়ে ফিরিয়ে একই গান করি। হুম, কখনো একটা দুটো হয়তো অন্য গান গাইলাম, হুম, এরকম। সেই প্রত্যেকটা এক গান প্রতিদিন কেউ হুম, না কেউ লাইভ করছেন এবং ফেসবুকে দিচ্ছেন, হুম, দিয়ে তাদের নিজেদের উত্তেজনার কথা জানাচ্ছেন, হুম, ভালো লাগার কথা জানাচ্ছেন। আম, এবং সেই ভালো লাগার মধ্যে অনেকের লাইভের ক্ষেত্রে যেটা হয়, তারা কেউ শান্ত হয়ে নেই, মানে তিনি মানে যে লাইভ করছে সেও গাইছে, সুতরাং আমরা একটা সুরেলা গানের মাঝে একটা অসম্ভব অন্য সুরেরও প্রাধান্যওয়ালা একটা ভিডিও দেখছি। তো এই জিনিসগুলো, এবং তার নিচে অগণিত অসংখ্য কমেন্ট যেগুলো সব পজিটিভ নয়, হুম, কারণ সবার সব জিনিস ভালো লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তারা তাদের মতন ফেসবুকে এই স্বাধীনতাটা আছে বলে যে যা পারেন লিখতে থাকেন। শিল্পীকে ডাইরেক্টলি আঘাত করার জন্য বা ডাইরেক্টলি আঙুল তুলে কথা বলার জন্য তাদের কোনো রকমের কি বলবো, মানে তাদের কোনো লাইসেন্স দ্বিধা, দরকার কোনো হয় না। লাইসেন্স তো দরকার নেই, কোনো দ্বিধা নেই। মানে এই শিক্ষার দ্বিধা শব্দটা যে একটা হুম, শিক্ষার মধ্যে পড়ে, হুম, সেই বোধটাই কারুর আর কাজ করে না। হুম, সুতরাং আমার মনে হয় যে এটাকে আমি কোনোভাবেই সাপোর্ট করতে পারি না, কারণ আমার মনে হয় যে শিল্পীর সঙ্গে অবশ্যই শ্রোতাদের, তারা যতই ঈশ্বর রূপী হন না কেন, সে শ্রোতারা না থাকলে অবশ্যই শিল্পীর কোনো অস্তিত্ব নেই। হুম, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় যে একটা দূরত্ব থাকা ভালো। শিল্পী অলওয়েজ একটা এমন স্থানে বিরাজ করা উচিত যে স্পেশাল কিছু তোমাকে সার্ভ করছে, সেই জন্যই সে শিল্পী। হুম, তো সেই স্পেশাল সার্ভ করার জন্য তাকে আমাকে একটা স্পেশাল মূল্য দেওয়া উচিত, স্পেশাল ভাবে দেখা উচিত। ভালোবাসতে হবে না, দারুণ শ্রদ্ধা করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ধরে নিচ্ছি যুগ বদলে গেছে, সবাই সমান। কিন্তু তার মানে এটা নয় যে আমি যা খুশি তাই বলতে পারি। তাকে আমি আমার মতন জায়গায় এনে বাড়িতে আমি আমার বউয়ের সাথে বা বরের সাথে যেভাবে কথা বলছি, আমি শিল্পীকে উদ্দেশ্য করে সেভাবে কথা বলতে পারি। এটা হয় না। এটার জন্য যদি আমি আ আপনার ফ্র্যাটার্নিটিকেই দায়ী করি। এই ১ম কথা বলে নিই যে এই এখানে আপনি সম্পূর্ণভাবে আপনার সঙ্গে একমত। কিন্তু এই যে ঘটনা ঘটছে এটার জন্য যদি আমি আপনার ফ্র্যাটার্নিটিকেই দায়ী করি। কারণ আমরাই দায়ী, আমরাই দায়ী। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক মুহূর্তে আপডেট এবং আপডেটেড থাকতে হবে। হুম আমি হুম। কোথায় শপিং করছি, আমি কোথায় ডাইন ইন করছি ফ্যামিলির সাথে, একদম আমি একদম। কোথায় আউটিং করছি। এই যে অড়াটা,
একজন হুম, আর্টিস্ট, হুম। আগে অটোগ্রাফ নেব, এখন তো সেলফি, আর সেলফিরও প্রয়োজন হচ্ছে না। অটোগ্রাফ নিতে কিছু কিছু জায়গায় লোকে আসে, কিন্তু কি বলুন তো, টিকিটের একটা ছেঁড়া অংশে আচ্ছা কি হবে ওখানে নিয়েও তো। নোটে নোটে হ্যাঁ, মানে কি হবে, কি লাভ ওটাতে, মানে কোনো লাভ নেই। সেগুলো হয়তো দু চার জায়গায় আছে, এবং সব থেকে বড় কথা এখন যেটা হয়েছে, যে সাধারণ মানুষের থেকে এইগুলো করছি আমরা, অথচ আমরা বডিগার্ড রাখার চেষ্টা করছি। তার এখন গালভরা নাম হয়েছে, সেটা নিয়ে আমি আর বাউন্সার। আলাদা করে হুম বললাম না। হুম হ্যাঁ, এক্স্যাক্টলি, হুম বাউন্সার। হুম বলতে চাইছিলাম না, হুম হোয়াট এভার। হুম। তো না, আমি বললাম। হ্যাঁ, হুম হুম সেইটা দিয়ে আমি তাৎক্ষণিক ভিড়টার থেকে পার পাওয়ার চেষ্টা করছি, বা আমি কিছুতেই শ্রোতাদের কাছাকাছি যাব না এমন একটা ভাবনা নিজেকে, নিজের চারপাশে একটা ঘিরে রাখার চেষ্টা করছি। ভাবনা বলবো না, একটা মানে একটা দূরত্ব মেনটেন করার চেষ্টা করছি। এটা যদি প্রয়োজন হয়, তাহলে তো ওটাও প্রয়োজন আছে। সঙ্গীত আসলে এমন একটা কমোডিটিতে পরিণত হয়েছে, এখন আপনাকে একটা সিঙ্গারা খেতে গেলে আপনি পাড়ার যে দোকানটায় কিছুদিন আগে 5 টাকা পিস সিঙ্গারা খেয়েছেন, হুম, হুম। এখন সেই সিঙ্গারার দাম 7 টাকা, 8 টাকা, 10 টাকা, 12 টাকা হয়েছে। কিন্তু গানের দাম কমতে 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 একদম, একদম। একেবারে তলানিতে, বিনা পয়সায় বাকি মানুষ। অনেক কিছুর দাম হয়তো বেড়েছে। ওই যে আপনি প্রথমেই বলছিলেন যে পারফর্মার হুম হওয়াটা সত্যি এখন হুম ভীষণ জরুরি, হুম পারফর্মার হওয়াটা। কিন্তু আমি মনে করি যে পারফর্মার হওয়ার জন্য কোনো একটি ফর্মুলাই থাকবে। হুম অর্থাৎ তাকে নাচতেই হবে, অর্থাৎ তাকে লাফাতেই হবে, বা ধরে নিন প্রচুর আ কি বলবো, মানে প্রচন্ড আড়ম্বরের হুম মুখোমুখি হতে হবে। হুম এটা ছাড়াও কিন্তু পারফর্মার হবার হুম জন্য আরেকটা, আরো একটা কেন, আরো একাধিক রাস্তা আছে। যদি হুম, বলি নচিকেতাও দুর্দান্ত পারফর্মার, অবশ্যই। তার তো এত কিছুর প্রয়োজন পড়েনি। এলোকোয়েন্স, এরকম বাগ্মিতা, এরকম ওরেটরি গানের পাশাপাশি। এটা তো তার প্রয়োজন পড়েনি। তাহলে হুম, সেটাও তো একটা পারফরম্যান্স। কবি আমরা সুমন। সেই পথ, তাহলে কবির সুমন, কবির সুমনের কথা আপনি কি বলবেন বলুন? একই সাথে একটা অনুষ্ঠানে গিটার বাজিয়ে গান করছেন, কিবোর্ড বাজিয়ে, পিয়ানো বাজিয়ে গান করছেন, খালি গলায় গান করছেন, সাথে, সাথে রবীন্দ্রনাথের গান করছেন। মানে, এবং অসামান্য কথা বলছেন। মানে ইতিহাসকে, মানে পাতার পর পাতা তুলে ধরে উদাহরণ সহযোগে গান করছেন। এই জায়গাটা, এই শিক্ষা, এই পড়াশোনা আমাদের নেই বলেই না আজকে এই অবক্ষয়ের না, জায়গায় আমরা একটা দাঁড়িয়ে মাউথ আছি। পিস, একটা স্পটলাইট, একজন কবি সুমন, একটা গিটার, অসংখ্য মানুষকে হিপনোটাইজ করে রাখার ক্ষমতা। সময়টাও বদলে গেছে। আমার তো মনে হয় যে আমরা ব্লেসড, যে সেই বাতাসে আমরা শ্বাস নিই, একদমই তাই। যে বাতাসে, মানে আমার বলতে গিয়ে গুজবাম্পস হচ্ছে, যে বাতাসে কবির সুমন শ্বাস নিয়েছেন। এবং আপনারা, মানে আপনি, রাঘব চট্টোপাধ্যায়, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, আমার নামগুলো কানে হাত দিয়ে বলা উচিত যদিও, হুম, হুম, হুম। মানে আপনারা তো আমাদের অ্যাডোলেসেন্সটার সঙ্গে, কৈশোরটার সঙ্গে, বয়ঃসন্ধিকালটার সঙ্গে ভীষণভাবে, আমার মনে আছে যে বাবার কাছে 40 টাকা, তখন HMV থেকে যে অ্যালবামগুলো বেরোতো 40-45 টাকা দাম হতো। হুম, হুম, আমাদের হাতে এত পকেট মানি থাকতো না। বলে বাবা একটা, এবং সেই আর্থিক সামর্থ্যও হয়তো সবসময় হুম। পরিবারের থাকতো না। আমরা গানকে উদযাপন করতাম। না, আমি হ্যাঁ। এটার সঙ্গে আপনার এই কথাটার সাথে আরেকটা কথা যোগ করতে হুম, চাইবো। এই যে ক্যাসেট কেনার কথা বললেন, হুম, ক্যাসেটে তো এই মঞ্চের বাগ্মিতাটা তারা প্রকাশ করতে পারতেন না। হুম। তাহলে কিভাবে ক্যাসেট বিক্রি হয়েছে? আমরা রাতের পর এই রাত, হ্যাঁ। যে গান শোনার প্রতি, গানের প্রতি একটা অমোঘ হুম, আকর্ষণ, সেটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। একেবারেই। তাই না আজকে সিডি বিক্রি হয় না? তাই জন্যই সিডির উঠে গেল। সিডি নেই, অবসলিট হয়ে গেল। মানে এই জায়গাগুলো তৈরি হবার জন্য কিন্তু সময় বদলেছে, এটা বলতে ঘটা করে দারুণ লাগে। সময় বদলে ভালো হয়েছে না খারাপ হয়েছে, এই প্রসঙ্গে আসতে গেলে একটু ভাবতে হবে। হ্যাঁ, পডকাস্টের ২য় পর্যায়ে, ২য় অধ্যায়ে আমরা প্রবেশ করবো একটা বিষয় নিয়ে, রিয়েলিটি শো। হুম, ইফ আই মেক নো মিস্টেক, তাহলে আপনারও কিন্তু গানের জগতে, মানে প্রফেশনালি হুম, হুম। স্টেপ ইন করাটা কিন্তু রিয়েলিটি শো এর মাধ্যমে, দূরদর্শনে একটা রিয়েলিটি আমাদেরটা শো। যেটা ছিল সেটা রিয়ালিটি শো ছিল না, গানের হ্যাঁ, একেবারেই ট্যালেন্ট হান্ট শো ট্যালেন্ট হান্ট, ছিল। হ্যাঁ। এবং সেখানে আমাদের কোনো খাবার অবধি প্রোভাইড করা হতো না। একটু সময়টার গল্প বলুন। আমার মনে আছে, আমি গান শুধু গান যখন আমার হুম, প্রথম, তীর্থরাজদা তখন অ্যাঙ্কারিং একদম, করতেন, একদম। হ্যাঁ। আমি প্রথমবার কোয়ার্টার ফাইনালে ফার্স্ট হয়ে সেমিফাইনালে উঠলাম। কিন্তু সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠার সময় আমি সেকেন্ড হলাম। হুম, হুম, সেইজন্য আমি আউট হয়ে গেলাম ওখান থেকে। হুম, কি অদ্ভুত কপাল! মানে একেই বলে বোধহয় ভাগ্য। হুম, হুম, ঠিক তার পরের বছর
যারা যারা সেমিফাইনালিস্ট ছিলেন, হুম, মানে যারা ফাইনালে কিছুই, নাম করা যায় যারা হ্যাঁ ছিলেন? হ্যাঁ, মানে আমাদের সময় যারা ফাইনালি আমরা যারা গান বাজনা করেছিলাম সেটারও আবার সিলেকশন হয়েছিল প্রচুর। হুম, আম, সেখানে ছিল তনুশ্রী সেনগুপ্ত, তুলিদি। আচ্ছা, হুম, আচ্ছা, কিছুদিন আগে নর্থ বেঙ্গলের একজন, অশোকনগরের, নর্থ বেঙ্গল না, আচ্ছা, অশোকনগরের একজন মানসীদি, আচ্ছা, মানসী মানসীদিকে নিয়ে খুব ভীষণ, উনি বাড়িতে বসে লতাজির গান হুম, করছেন, খুব ভাইরাল হয়েছিলেন উনি। মানসীদি ছিলেন, অসামান্য গান করতেন। তারপরে শান্তব্রত নন্দন, পণ্ডিত অজয় হুম, চক্রবর্তীর হুম, স্টুডেন্ট ছিলেন, হুম, এখন উনি বাঁকুড়ায় সিউড়িতে থাকেন। বিরাট গানের স্কুল হুম, তার, এখনো শিক্ষকতা করছেন। হুম, অসাধারণ। তারপরে অরিজিৎ চক্রবর্তী, আচ্ছা, আম, তারপরে গুরুজিরই আর এক ছাত্র ছিলেন। আচ্ছা, তোমরা বেরোবে? আচ্ছা, ওরা বেরিয়ে পড়ুক, বেরিয়ে পড়ুক, আমি বলতে থাকে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আনকাট চলুক, কোনো অসুবিধা নেই। দর্শক জানেন আমাদের এই শোটা ভীষণ ইনফর্মাল একটা চলে হয় আর কি। না, ভেতরে কাজ না, হচ্ছে, না, ওরা হ্যাঁ, এবার হ্যাঁ, কাজ শেষ হয়েছে বোধহয়, হ্যাঁ, হ্যাঁ, বেরোতে হ্যাঁ, চাইছেন। আচ্ছা। মাস্টারিং চলছে আমাদের। আচ্ছা, আমার আর বেশিক্ষণ না, আর একটুখানি। তো আম, বলছিলাম যেটা, হ্যাঁ, অরিজিৎ চক্রবর্তী বা ওই সময়টা, হ্যাঁ, হ্যাঁ, মানে ওই সময় অনেকে ছিলেন, এবং যারা জাজমেন্টে ছিলেন হুম, তাদের নাম তো মানে, মাই গড, হুম, হুম, আরতি মুখোপাধ্যায় ও বাবা, ছিলেন, শিপ্রা বসু ছিলেন, বাবারি, আহ হৈমন্তী শুক্লা আহা, ছিলেন, এপাশে অরুণ ভাদুরী ছিলেন, ওহ, আম, সেতারে ছিলেন, আমি ভুলে গেলাম, সেতার মণিলাল অসামান্য। নাগ ছিলেন না কি? না না আচ্ছা, না না, আমি ভুলে গেলাম এই মুহূর্তে ওনার আচ্ছা, নাম, ক্ষমা করবেন, হ্যাঁ, যাই হ্যাঁ, হোক। হ্যাঁ, অসামান্য হুম, একজন হুম, ব্যক্তিত্ব হুম, তিনি ছিলেন। হুম। আম, এরকম সব মানে, তখন সব এই রিয়েলিটি শো এর সমস্ত মানে মানুষজন আর এই কি। ট্যালেন্ট হান্টের মানে পরিবেশটা পণ্ডিত কেমন অনিন্দ্য ছিল? চট্টোপাধ্যায় ও ছিলেন বাবা! তবলার, মানে হ্যাঁ, সাংঘাতিক সাংঘাতিক বাঘাবাগা লোকজন। এখন তো এটা একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। আমি সেই প্রশ্নে পড়ে আসছি। তখনকার মানে মানুষকে একটু মানুষের জানা দরকার যে আমাদের তখন মেকআপেরও ব্যবস্থা ছিল না। আমি গান শুধু গানের কথা যখন বলছি, মুখে পাউডার ঘষাটাও তখন বাতুলতা ছিল, মানে সেটুকু করার জন্য সারাদিন একজন মেকআপ আর্টিস্ট থাকতেন না। দুটো আচ্ছা, এপিসোড হয়তো মুখে পাউডার লাগানোর সুযোগ হলো, বাকিটায় আর হলো না। আর কখনো এরকম হলো যে, আহ, মানে আমার মনে আছে আমার মা জাস্ট, হ্যাঁ হ্যাঁ, আমার মা জাস্ট একটা গ্লাসের মধ্যে কমপ্ল্যান গুলে আমার পেছনে পেছনে ঘুরছেন যে সময়টা আমি গান প্র্যাকটিস করছি, মানে আমি তো জানিই না যে আমি কোয়ার্টার ফাইনাল হুম, থেকে আবার উঠে পড়বো আর কি। তো সেমিফাইনালিস্ট যারা ছিল তাদেরকে নিয়ে এরকম অনুষ্ঠান আবার একটা করা হলো, যেটা মেগা ফাইনাল নামে দেওয়া হলো। সেই সরি, মেগা ফাইনালে আমি অদ্ভুতভাবে ফার্স্ট হলাম আর হুম, কি, মানে হুম, সেটা একটা আবার দ্বিতীয়বার করে এভাবেও হুম। ফিরে আসা যায় এভাবেও ফিরে গোছের, আসা যায়। সেরকম একটা ব্যাপার হলো, মানে তো তাহলে সেটা বিষয়টাকে ওটাকেই অনেক রিয়ালিস্টিক বলা যায়। মানে ওটাই ছিল একেবারে, অ্যাকচুয়ালি ওটা রিয়ালিটি। আসলে রিয়ালিটি শো, ওটা অ্যাকচুয়ালি রিয়ালিটি শো। আসলে ওটাই রিয়ালিটি শো একেবারে। তো এখন এত তো সারা বাংলা, সারা ভারত প্রত্যেকটা স্যাটেলাইট চ্যানেলে কম বেশি এন্টারটেনমেন্ট, নন ফিকশন মানেই রিয়েলিটি শো। হুম হুম। তো আপনাকে সেখানে কেন দেখা যায় না বিচারকের আসনে? কেউ ডাকেন না বলে, এটার কোনো কারণ আমি জানি না। আচ্ছা, এই রিয়েলিটি শো থেকে যে এত সংখ্যক ছেলেমেয়ে নতুন উঠে আসছেন, তারা আপনাদের কম্পিটিটর কেউ, কেউ হচ্ছেন। এরকম দেখা যায়, আমি দেখেছি। আমি আপনাকে আমি কথা বলতে বলছি না, আমি বলেছি। হুম হুম। আ বিচারকের আসনে যিনি বসে আছেন, হুম হুম। পরের সিজনে গিয়ে সেই কন্টেস্টেন্টের রেমিউনারেশন হুম সেই বিচারকের থেকে বেশি। হুম। হুম। হ্যাঁ? তো এটা কোথাও গিয়ে আপনার কি মত? মানে রিয়েলিটি শো এই ব্যাপারটা কি সাস্টেইন করে না খুব সাময়িক এই সাফল্যটা? দেখুন, আহ, যদি আমরা ডেটা ধরি, হুম, যে জবের থেকে রিয়েলিটি শো হুম, সো কল্ড হুম, হচ্ছে, হুম, আহ, তারপর থেকে কজন শিল্পী শিল্পী হিসাবে এখনো পর্যন্ত, হুম, বা দীর্ঘ সময় পর্যন্ত, বা আমি ধরে নিচ্ছি 10 বছর একটা হুম, যদি টাইম পিরিয়ড ধরি, হুম। তাহলে তারা গান বাজনা করে চলেছেন, এমনটা কজনের ক্ষেত্রে হয়েছে?
খুব হাতে গুনে বললে হয়তো 10 জন 12 জন, তাও বোধহয় অনেক বেশি সংখ্যা বলে ফেললাম। আহ, এটা কিন্তু হয়নি। সুতরাং আম, 1 জন 2 জনই হয়েছেন যারা স্ট্যান্ড আউট করেছেন। আমি একটা নাম করি, দুটো নাম করব। 1 নম্বর শ্রেয়া ঘোষাল। না না, একজন, সেটা তো আপনি হিন্দির সাথে মেলালে না না, আমি মুশকিল সারা আছে। ভারতের আমি স্পেকট্রামের কথাই হ্যাঁ, যদি বলি, আচ্ছা, যদি তাই বলেন তাহলে কিন্তু সংখ্যাটা একটু বাড়বে অবশ্যই। কিছুটা বাড়বে। শ্রেয়া ঘোষাল অবশ্যই একটা নাম। অরিজিৎ সিং, কিন্তু অরিজিৎ সিং কিন্তু সো কল্ড কোনো রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হ্যাঁ, হন। চ্যাম্পিয়ন হননি। না না, চ্যাম্পিয়ন হওয়ার দরকার নেই, আমি ইন জেনারেল বলছি। কারণ চ্যাম্পিয়ন হওয়াটা মানে এটা আমরাও এটা রিয়েলাইজ করেছি এবং গুরুজনদের থেকেও শুনেছি যে হুম। তাৎক্ষণিকভাবে সেই মুহূর্তে কার গান কিভাবে পৌঁছলো, সেই মুহূর্তটাকে যদি আবার রিপিট করা হয় তখনই কিন্তু রেজাল্টও বদলে যেতে পারে। অরিজিৎ সিং এর সময়, মানে সেই সিজনে যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন, তিনি এখন অরিজিৎ সিং এর গান কভার করেন। হ্যাঁ, সেই হ্যাঁ, সেই তিনি এখন অরিজিৎ সিং এর গান কভার করেন। এবার আমার তৃতীয় অধ্যায়ে আমি আসবো। রিয়েলিটি শো গেল, আধুনিক বাংলা গান, আপনার নিজের বাংলা গান কখনো হুম। মনে হয়নি, মানে রবীন্দ্রসঙ্গীত এক্সপোনেন্ট তো আপনি স্বীকৃতভাবেই, কিন্তু কখনো নিজের গান দিয়ে নিজের একটা পরিচিতি তৈরি করা, সেটা করার কথা? সেটা দিয়ে তো শুরু করেছিলাম, সেটাই তো প্রথম করতাম। হুম কিন্তু 2002 সালে যখন আমার যাত্রা শুরু হয় একলব্যর হাত হুম ধরে, হুম, তখন নতুন গানের রমরমা এবং বিভিন্ন রেডিও চ্যানেলস গুলো তখন আত্মপ্রকাশ করেছে এবং সেগুলোতে রমিয়ে নতুন গান নতুন গান বাজানো হচ্ছে অবশ্যই। এবং একটা জোয়ার এলো হুম প্রায় বলার হুম মতো। এবং সেই সময় একলব্যর সাথে সাথে আমার একটা সোলো অ্যালবাম রিলিজ করলো, আমি, শুভঙ্কর হুম। ভাস্কর এবং একলব্য, দূরের 3টে। পাড়ি। দূরের পাড়ি দূরের পাড়ি। প্রথম অ্যালবাম। তো সেটা আমি তো হোমওয়ার্ক পুরোটাই করেছি, আমি খুব অ্যাভিড লিসেনার। সেটা সেটা তো পুরোটাই ধরুন আম, আধুনিক বাংলা গানকেই হুম কেন্দ্র হুম করে। কিন্তু আমি জানি না কেন এটারও মানে সে আমরা ভাবি না, আমরা একরকম ভাবি আর ঈশ্বরের নির্দেশ থাকে আর একরকম। হুম তাই সেটাকে খুব সাদরে গ্রহণ করা উচিত বলে আমার মনে হয়। এটা আমি সব জায়গায় বলে থাকি। আর তার আগে আপনাকেও বলছিলাম এই যে হুম দুঃখ যাপন করে কোনো লাভ নেই আসলে। কেন আমার হলো না, এটা আমার একসময় হতো। আমি মানে দর্শকদের সামনেই বলছি, হুম। অকপটেই বলছি। এখনো যে আমার সেই খিদেটা নেই এমনটা বলবো না, এখনো যে মাঝে মাঝে আমার আফসোস হয় না এমন নয়। কিন্তু এটা আমি বুঝেছি যে যেটা আমায় প্লেটে করে সাজিয়ে দেওয়া হয়েছে সেটারও মূল্য অঢেল, অমূল্য। অবশ্যই অবশ্যই। সেটাও কিন্তু আমার মাথা পেতে গ্রহণ করা উচিত এবং আমি সেটাতেই বিশ্বাসী। এখন অন্তত মনে প্রাণে আমি এটাতেই বিশ্বাসী যে আমার জন্য যেটা নির্দিষ্ট করা আছে সেটাকে আমি পায়ে ঠেলতে পারবো না। দর্শক এবার একটা ফ্যান বয় মোমেন্ট দেখবেন। তখন টেপ রেকর্ডার, তখন সিডি, তার মোবাইল টোবাইল তো তখন অনেক দূরের কথা। মাঝে মধ্যে যদি সঙ্গীত বাংলা বা তারায় দেয় বা এফএম এ দেয়, তোমার চোখের আয়নাতে মন বিভাগী এক নদী একটা গান, মানে আই ওয়াজ জাস্ট অস্ট্রাক। এবং লুপে শুনতাম তখন, ক্যাসেটে, ব্ল্যাঙ্ক ক্যাসেটে রেকর্ড করে রাখতাম গানটা। আমি 2 লাইন একটু দর্শককে শোনাতে বলবো। হুম, ওই তোমার চোখের হ্যাঁ। আয়নাতে মন বিভাগী এক নদী। হুম, ওই তোমার চোখের আয়নাতে মন বিভাগী এক নদী। কই আমার চোখের জলের খবর কেউ তো রাখে না। এই গানটা শুনে নির্মলা মিশ্র, তিনি বলেছিলেন আমায় ডেকে, এই শোনো 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 মেয়ে। তখন আমার নাম জানতেন না। আমার মনে আছে রবীন্দ্র সদনে বাংলা গানের আসর হচ্ছে। তো সবাই বাংলা গান গাইছি আমরা সবাই, তখন সেই বছর যাদের যাদের অ্যালবাম বেরিয়েছে তাদের 2টো করে গান গাইবার কথা, আমি 3টে গান গেয়েছি দূরের পাড়ি থেকেই। তো আমাকে নির্মলাদি, এই মেয়ে শোনো শোনো শোনো, তুমি তুমি এসো। এই বলো তো, তুমি হাঁড়ি হাঁড়িয়া খেয়ে এই গানটা গেয়েছো। তো এটা আমার কাছে একটা বিরাট বড় কমপ্লিমেন্ট। এবং পরবর্তীকালে যখন রবীন্দ্র জৈন ওনার বাড়িতে এসছেন, উনি আমাকে ডেকে পাঠিয়েছেন এবং উনি বারবার বলছেন, এই দেখো আমি শোনাবো, আমি জয়তির গানটা শোনাচ্ছি বলে উনি শুনিয়ে বলছেন যে এই মেয়েটা যে হাঁড়ি হাঁড়িয়া খেয়েছে। আমি মানে এগুলো আমার কাছে একটা অন্যতম প্রাপ্তি আর কি। কোনো অটোটিউন নেই, মানে স্টুডিও নয়, একটা জাস্ট ছোট্ট মাইক্রোফোন, এবং আপনারা লাইভ শুনছেন। এবং আমার অবস্থাটা আরো ভাবুন, পারফেকশনটা কোন জায়গায়।
পিচটাকে যদি মানে একদম হেয়ার লাইন কিভাবে টাচ করছে, প্লিজ মানে প্লিজ। দিস কাইন্ড অফ পারফেকশন ও কতটা মাই সাধনা গড। থাকলে হয়। মানে আমার নিজের খুব ব্লেসড মনে হচ্ছে এই কথোপকথনটা চালাতে গিয়ে, একদম শেষের দিকে যাব। আরেকটা গান একটু দোলেন, মানে আরেকটু আসক্ত হব আর কি, সেটা হচ্ছে ভ্রমর, মানে ভ্রমরের যে ভ্রমরটা অ্যাকচুয়ালি আমার তো এটা সাবজেক্ট নয়, হ্যাঁ, আমি কোনোদিনও লোকগান শিখিনি। হুম, আম, এবং কোনোদিনও লোকগান গাইবো এমনটাও আমি ভাবিনি। হুম, আহ, কিন্তু অদ্ভুতভাবে লোপাদির একটা অ্যালবাম হুম, প্রথম যেটা বেরোলো সেটা প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়ের হুম, কাজ করা হুম, ছিল, মানে ওনার অ্যারেঞ্জমেন্টে হুম, ছিল। ছাতা ধরো, হুম, মোস্ট প্রবাবলি 2011 কি 12 সাল হবে, হুম, এরকম হবে, 11 বোধহয়, আমি যদি খুব ভুল না হুম, করি। ছাতা ধরো শোনার পরে আমি পুরো পাগল হয়ে গেলাম। আমার মনে হলো যে এইটা তো মানে একটা, বাচ্চা বাচ্চা মেয়েরা নাচবে, মানে কোনো সরস্বতী পুজো, কোনো উৎসব কোথাও, মানে মানে সব জায়গায় তখন, সব একেবারে জায়গায়, একই মানে রকম আমার মনে ভাইরাল, হলো যে অ্যাকচুয়ালি ভাইরাল হওয়া। অ্যাকচুয়াল ভাইরাল হুম, যাকে বলে, তখন তো এত সোশ্যাল হুম, মিডিয়ার হুম, রমরমা ছিল না। তো মনে হলো যে আমি, লোপাদি যদি ওরকম একটা খুব গুরুগম্ভীর গলা নিয়ে, সেই গলাতেই সে রবীন্দ্রনাথের গান হুম, গেয়েছে, কবিতার গান গাইছে, কবিতার ওপর হুম, সুরারোপ করা গান, তো আমি একটু ট্রাই করি, হুম, আমি আমাকেও একটু, মানে এবার আমি শুরু করলাম শোনা, শুনতে 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 তারপর বিভিন্ন গান গলায় তুলতে তুলতে 2016 সালে হুম, আশা অডিওর মহুয়াদি আমাকে, আমি তা মহুয়াদিকে বললাম, সবার আগে প্রত্যুষ হুম, দাকে হুম, বললাম যে প্রত্যুষ দা, আমি একটা লোকগানের অ্যালবাম করতে চাই এবং সেটা আপনার সঙ্গে আমি হুম, করতে চাই। তখন ওরা বলো, মহুয়াকে বলো। হুম, তো মহুয়াদিকে বলা হলো এবং মহুয়াদি ফাইনালি গানগুলো শুনে নিজেরাই ডিসাইড করলেন ওনারা যে ঠিক আছে চলো। হুম, তো সেটাও যে মানুষের কাছে এভাবে ভালো লাগবে, তো আমি নিজেকে অনেক ভেঙেছিলাম, হুম, অনেক মানে নিজের এতদিন যে ইমেজটা নিজের কাছে ছিল হুম, সেটার থেকে বেরোনোর চেষ্টা সেটাকে করেছিলাম ডিকনস্ট্রাক্ট করা, হ্যাঁ, হ্যাঁ, একেবারেই। তো আমি জানি না খালি গলায় ভ্রমর কিরকম শুনতে অবশ্যই। লাগবে, আমি জানি না। গলাটাই যদি একটা ইনস্ট্রুমেন্ট হয় তাহলে যেমন লাগার কথা। ডা 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 ডা। হুম, ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কইল গিয়া। এই গানের আগে একটা অদ্ভুত সারেঙ্গির ইউজ আছে, একটা অসম্ভব সুন্দর মিউজিক্যাল পার্ট আছে, ওগুলো মনে হয় কানের মধ্যে বাজতে থাকে, ওটা না হলে বোধহয় গানটা হবে না, এমন ভাবে একটা মিউজিক একটা গানের সঙ্গে, আসলে তো তাই হতো, মানে ওতপ্রোতভাবে মিশে যেত, মিউজিক এবং গান একে অপরকে হাত ধরে জড়িয়ে চলতো। তো এই গানটা আমার কাছে সেরকমই একটা গান, এবং ভ্রমর হচ্ছে সেরকম একটা গান যে গান রবীন্দ্রনাথের গানের বাইরে আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে। আমার অবস্থাটা আপনারা ভাবুন, মানে এগুলো একের পর এক ইমবাইব করার পরে আমাকে আরো কথা বলে যেতে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যেটা যে কথার অর্থ বুঝে গান গাওয়া, হুম হুম এই কথাটা এখন খুব প্রচলিত হয়েছে। হুম খুব বেশি কিছু বুঝতে হবে না, মানে শুনুন একটু জাস্ট। যারা মানে যারা শিক্ষার্থী তাদেরকে অনুরোধ করবো আমি যে একটু শুনুন কিভাবে থ্রোয়িং, কি এক্সপ্রেশন, কোন শব্দে অনেকটা কাজ হয়ে যাবে। একেবারে শেষ পর্যায়ে যাব, যে আমি একদম শুরুতে যে এসছিলাম, যে প্রসঙ্গটা থেকে শুরু হয়েছিল রেকর্ডিং বা সময়ের পরিবর্তনটা। হুম হুম শিল্পকে তো সমাজের দর্পণ বলা হয়, আমরা ছাত্রাবস্থা থেকেই জানি। হুম এবং আমরা খুব অশান্ত একটা সময়, খুব খারাপ, খুব নির্মম একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেখানে কোনো গান নেই, হুম হুম। সেখানে চাপ চাপ রক্ত আছে, সেখানে ধর্ষণ আছে, খুন আছে। কিভাবে দেখেন সময়টাকে? এই সময়টা বাঁচার মতন সময় নয়, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে বিষ, এবং অসহায়তা, অবিশ্বাস, নির্মমতা এবং
সর্বোপরি আমি বলবো, আসলে এই সব কিছুর পরে সমস্ত গ্লানিকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারে সঠিক বিচার, সেইটারই কোনো খোঁজ নেই আসলে। সুতরাং আমরা এমন একটা সমাজে দাঁড়িয়ে আছি, এমন একটা সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখান থেকে একটা বিরাট বিরাট আহ, পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা মানুষের অন্তরে হবে, এটা আমার বিশ্বাস। মনুষ্য জাতির বিনাশ হয়ে একটা নতুন কিছু তৈরি হবে, এটা আমার মনে হয়, এবং সেটাই হওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। এটুকু বলতে পারি। আমরা এই যে কাকুরগাছি অঞ্চলে আমরা এখন বসে আছি, এর থেকে খুব বেশি দূরত্বে নয় আরজিকর হসপিটাল। সেখানে গত বছর 2024 সালের 9ই আগস্ট স্বাধীনতার মাসে একজন কর্মরত ডাক্তারি পড়ুয়া চিকিৎসক তিনি নির্মমভাবে প্রাতিষ্ঠানিক হত্যার শিকার হয়েছিলেন, এবং তার আগে একটা ভয়ঙ্কর ধর্ষণ। এই সময়টাকে আমি তারপরে অজস্র ইন্টারভিউ করেছি, আপনারা সেগুলো দেখেছেন, আগামী দিনেও করব। কিন্তু আমি খুব হলিস্টিক্যালি গোটা ব্যাপারটাকে চিরকাল দেখতে চেয়েছি। কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে অনেকে হয়তো বিচ্ছিন্ন ঘটনা বলেছেন, কিন্তু আমি মনে করি না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা। এই প্রথম কোনো ইন্টারভিউ, আমি অন ক্যামেরা বলছি, যিনি গোটা ব্যাপারটাকে এতটা হলিস্টিক্যালি দেখলেন। এই কারণটা কি? মানে কি মনে হয় মানুষের মধ্যে? দেখুন, এর মধ্যে যে রাজনীতি রয়েছে, এর মধ্যে যা রয়েছে বিচার, জাস্টিস যে আমি খুব একটা রাজনীতির বোঝেন না। জায়গা না, হ্যাঁ, আমি বুঝিও না, আমি সেটার মধ্যে ঢুকতেও চাই না। হ্যাঁ, আমি শুধু একটা জিনিস বুঝি যে আমার একার রাগ, আমার হ্যাঁ, একার প্রতিবাদ, আমার একার ভেঙে পড়া, হুম, আমার একার কুঁকড়ে যাওয়া হুম, বা প্রচন্ড রাগে ক্ষোভে ফেটে পড়া, হুম। এটাতে কিচ্ছু হবার নেই। এটা না আমাদের প্রত্যেকের অন্তরে জমে থাকা নানান ধরনের, এই যে সত্যের অপব্যবহার বলুন বা সত্যের অপপ্রচার বলুন, কিংবা সত্যের থেকে মুখ ফিরিয়ে নেওয়া বলুন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আসলে আমরা অন্তরে পোষণ করি। হ্যাঁ, সেই জন্যই আজকে এই অবস্থা। সেই জন্যই আজকে আমরা কোনো বিচার পাচ্ছি না বলে চিৎকার করলে তো হবে না। আমরা নিজেরা বিচারের জন্য কি করেছি? আমরা তো কেউ কিচ্ছু করিনি। দুবার রাস্তায় হাঁটলে কিছু হয় না। 4 দিন ধরে অনশন করলে, এগুলো হয়তো বলা খুব সোজা, কারণ আমি একদিনও অনশন করিনি। আমি শুধু চোখের জল ফেলেছি, আর কিছুই করিনি। কিন্তু ওই যে বললাম, সেই দৃঢ়তাটা আমাদের সবার মধ্যে নেই। আমরা তো চুটিয়ে অনুষ্ঠান করছি, আনন্দ করছি, পয়সা নিচ্ছি, বাড়ি ফিরছি। কি করছি বলুন তো? আমরা কিছুই করিনি। তাই আমি বলছি, এই মনুষ্য জাতির শেষ হওয়ার সময় এসেছে এখন। পৃথিবী এর প্রতিশোধ নেবেই, আমরা কেউ বাঁচবো না। কেউ এটার হাত থেকে বাঁচবো না। এই রোষ থেকে আমাদের কারুর মুক্তি নেই। যতদিন অনুষ্ঠানটা শুরুর পর্যায়ে বলেছিলেন গানের মধ্যে দিয়ে তিনি শান্তি পেতে চান। উম, আমরা একটু ভারী দিকে চলে গিয়েছিলাম, আমরা লাইটার নোট আমরা শেষ করব। আমি একটা র্যাপিড ফায়ার আমি বলবো না, এটা খুব উচিতও নয়, কারণ হঠাৎ করে আপনাকে যদি বলতে বলা হয় যে কবির সুমন না নচিকেতা, এর এক বাক্যে উত্তর হয় না। এটা হওয়াটা উচিত না। আমি কিছু নাম করব, এবং এটা কিন্তু একদম প্রি প্ল্যান্ড নয়, উনি চাইলে এড়িয়েও যেতে পারেন। আমি কিছু নাম করব, সেই নামগুলো সম্পর্কে একটু জাস্ট আমি আপনার এক্সপ্রেশন নিতে চাইব। হুম, হুম, এই সময় আমরা দাঁড়িয়ে আছি তো, এই সময় দাঁড়িয়ে শাস্ত্রীয় সঙ্গীতের একের পর এক নক্ষত্র পতন, উস্তাদ রশিদ খান, উস্তাদ জাকির হোসেন চলে গেলেন। হুম, হুম। পণ্ডিত রায় চৌধুরী আমাদের মধ্যে ভীষণভাবে আছে। আপনার আহ, একটা অন্য ইমোশনের জায়গা। একদম। গুরুজি সম্পর্কে যদি কিছু বলতে বলা হয় আপনাকে, কিভাবে দেখবেন মানুষটা? গুরুজি আক্ষরিক অর্থেই গুরুজি। কারণ তিনি প্রতি মুহূর্তে, অন্তত আমি যেভাবে দেখেছি বা আমি যেভাবে তাকে পেয়েছি, তিনি শুধু সঙ্গীতের বিষয় নয়, তিনি আরো জীবন দর্শনের অনেকগুলো দিক এবং সঙ্গীতকে ধারণ করতে হবে কি করে হুম, জীবনে, সেই কথা বারবার শিখিয়েছেন। এবং আমি আহ ঋদ্ধ হই হুম, প্রত্যেকবার ওনার সামনে আসলে, ওনার সঙ্গে হুম, কথা বললে। এবং একটা অদ্ভুত শিশু সুলভ হুম। সরলতা আছে ওনার মধ্যে। উনি কৌতূহল। কৌতূহল বলে না, ও একটা অদ্ভুত সারল্য আছে ওনার হুম। মধ্যে। উনি সেই জায়গায় এত একটা ছোট্ট বাচ্চা মানুষের মতো আচরণ করেন, এত স্নেহ, এত ভালোবাসা পেয়েছি। কেন পেয়েছি আজ অব্দি আমার কাছে সেটার কারণ কিছুই জানা নেই, কিন্তু উনি আমাকে, আমি তো মনে করি অকারণেই ভালোবাসেন, এটা ঈশ্বরের কৃপা।
একেবারে আমি একটু শিফট করি, শ্রাবণী সেন। শ্রাবণীদিকে আমি ভীষণ ভালোবাসি। আমার মনে হয় কোনো পার্টিকুলার গানের ক্ষেত্রে আমি বলছি না, কারণ শ্রাবণীদির গজলও আমি শুনেছি, সে আচ্ছা, অনবদ্য, তাই হ্যাঁ, নাকি? অনবদ্য। আচ্ছা। ওরকম একটা মানুষ, একটা মেদহীন, ঝকঝকে, প্রাণবন্ত একটা মানুষ, হুম, যে শরীরের মধ্যে হেন রোগ নেই যেটা নিয়ে চলাফেরা করে না, সেরকম একজন মানুষ যে বিন্দাস, এই বিন্দাস হুম, শব্দটা হুম, যদি সত্যি আদৌ কারুর ক্ষেত্রে হুম, খেটে থাকে, সেটা কিন্তু শ্রাবণী সেনের হুম, পক্ষে, মানে ক্ষেত্রে হুম, আমি অন্তত বিশ্বাস করি। শ্রাবণীদির মতন বুদ্ধিমতী একজন গায়িকা শব্দ বলবো না, আমি শিল্পী বলবো, হুম, অবশ্যই হুম। উনি শিল্পী। শিল্পী আমি আমার জীবনে খুব কম দেখেছি। প্রতিনিয়ত আমি ওনার কাছে ডাইরেক্টলি না শিখেও এত কিছু শিখি, সেটা বলে বোঝানোর নয়। স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। উনি আকাশের মতনই বড়। আকাশ। শুভমিতা বন্দ্যোপাধ্যায় আপনার খুব সমস্যা? না, শুভমিতাদি আমার সমসাময়িক বললে সিমিলার, আমি হ্যাঁ। মানবই না, তার কারণ না, শুভমিতাদি আমার মিউজিক্যালি আমি থেকে বলছি। মিউজিক্যালি অনেক কদম এগিয়ে থাকা একজন মানুষ, নক্ষত্রের মতন। শুভমিতাদি আক্ষরিক অর্থে নক্ষত্র। কি সুরেলা একজন মানুষ। সুরেলা বলে শুধু নয়, মানে আমার মনে হয় যে শুভমিতাদির গান বাজনা আমাদের এই জেনারেশনের কাছে অনেক বড় আশীর্বাদ। কি পুজো পুজো একটা গন্ধ আছে মানে শুভমিতাদের নতুন গানগুলো। হ্যাঁ, মানে হ্যাঁ, আনন্দ তারা বইছে ভুবনে যেমন পুজোর গান আমার কাছে অন্তত। হ্যাঁ, শুভমিতাদের গানগুলো শুনলে ওই তো পুজো আসছে, আমি এখনো রিলেট করতে পারি। একদম। খুবই সমান। কবির সুমন আমাদের সমাজের আয়না, আমাদের চোখের সামনে সবাইকে সমাজের আয়নাগুলোকে তুলে ধরেছিলেন ব্যক্তি কবি সমান একটা না সময়। না, শিল্পী আমি কবি সমান? শিল্পী নিয়েই কথা বলবো, আমি আচ্ছা, ব্যক্তি নিয়ে, কারণ আমি ব্যক্তি হিসেবে ওনাকে চিনি না। আচ্ছা, আচ্ছা। মানে কাগজে পড়ে, টিভিতে দেখে ব্যক্তি হিসেেবে চেনাটাকে আমি জাজমেন্টাল হওয়া চেনা উচিত নয়। বলি না। আমি আমি পার্সোনালি যাকে চিনি না তাকে সেভাবে, তার সম্পর্কে আচ্ছা, আমি কোনো কথা বলতে চাই না। আচ্ছা। অঞ্জন দত্ত, অবশ্যই নচিকেতা চক্রবর্তীর ওই সময়টা। নচিদা, আমি অঞ্জন দত্তকেও পার্সোনালি চিনি না। আচ্ছা, আমার বলা উচিত না। মানে কখনো আমার সাথে, মানে কিরে কেমন আছিস বা কি কেমন হ্যাঁ, আছো, এই জায়গাটুকুও কোনোদিনও তৈরি হয়নি। আচ্ছা, সুতরাং এটা নিয়ে আমার বলে কোনো লাভ নেই। আচ্ছা। নচিকেতার সঙ্গে সেটা হয়েছে। হুম, কারণ সা থেকে সাতে আমি যখন পার্টিসিপেন্টস ছিলাম, তখন নচিদা যে রোববারগুলোতে এপিসোডগুলো দেখানো হতো, একটা কনফারেন্স কল করে নিজের দিদিকে, "এই তুই এই গানটা শোনা, এই গানটা শোনা, এই গানটা শোনা।" মানে এগুলো করতেন হুম, একটা সময়। হুম, তো সেটা, এবং ওনার সুরে আমি একটা বাংলাদেশের একটা কাজ হুম, করেছিলাম। সেখানে ৮ টা গান করেছিলাম। হুম। পুরোটাই নচিদার সুরে করা। তো না, সরি, নচিদার কথায় করা। সুর আচ্ছা। করেছিল টুনাই দেবাশিস ও গাঙ্গুলি। বাবা! খুব একলব্যর হুম, অন্যতম কর্ণধার। হুম, সুতরাং সেই সূত্রে আমি নচিদাকে চিনি হুম, ডেফিনেটলি। হুম। নচিদা খুব, মানে সারাক্ষণ একটা সৃষ্টিশীল একজন মানুষ। খুব কাছ থেকে না হলেও এইটুকু জানি যে নচিতা এমন একজন মানুষ যিনি রেডিও মির্চি অ্যাওয়ার্ডে আমি প্রেজেন্ট ছিলাম না। উনি উঠে আমি জয়তীর অ্যাওয়ার্ডটা আমি নিচ্ছি আচ্ছা, বলে হ্যাঁ। নিয়েছিলেন। তো এর বাইরে আর কি বলতে ফাদার পারি? ফিগার রূপঙ্কর বাগচি। প্রচন্ড মুডি। তবে আমার এটা বিশ্বাস, এরকম স্মার্ট একজন গায়ক হুম, এই ইন্ডাস্ট্রিতে নেই। শ্রীকান্ত আচার্য। শ্রীকান্ত দা, ইজ এ মিউজিক্যাল ম্যান। শ্রীকান্ত দা অন্য কিছু। শ্রীকান্ত দাদের সাথে আমাদের ফ্যামিলি রিলেশন। হ্যাঁ, জানি আমার সেজন্যই। হাজবেন্ডকেও অসম্ভব ভালোবাসে, আমার হুম। ছেলেকেও ভীষণ ভালোবাসে, আমার মায়ের সাথে দারুণ সম্পর্ক। ফোন ধরেন? আমার সাথে, মানে কবার ফোন করলে শ্রীকান্ত তাকে পাওয়া যায়? মানে এটা আমার মানে এটা কৌতূহল আছে। উল্টোটা, শ্রীকান্ত দা আমাকে কবার ফোন করলে ও পাওয়া আচ্ছা, আচ্ছা, যায় না। আচ্ছা, আচ্ছা, কারণ শ্রীকান্ত দা আমায় মেসেজ করে রেখে দেন যে আচ্ছা। শোন, দরকার আছে ফোন করিস। আমি ফোন করি, এমন একজন মানে মানুষ ব্যাপারটা যার এরকম WhatsApp হয়ে এর গেছে। প্রোফাইল পিকচারে নিখিল নিখিল ব্যানার্জির ছবি। মানে এটা একটা শ্রীকান্ত দা বিরল একজন হ্যাঁ, ব্যক্তিত্ব, এতটা বিরল। নির্লিপ্ত এবং গান বাজনার সঙ্গে নিজেকে সংযুক্ত রেখেছে, সম্পৃক্ত রেখেছে এবং রেখেই চলেছে। হুম, আমরা সম্প্রতি একটা কাজ করলাম চিরকুমার সভায়, হুম, আম, আমরা অভিনয় করলাম। হুম, তো সেখানে লোপাদির চরিত্রটা, মানে লোপাদি যে চরিত্রটা করতেন, লোপাদি সেদিন প্রেজেন্ট ছিলেন না বলে আমি ছিলাম হুম, আর কি, প্রক্সি দিয়েছি হুম। বেসিক্যালি। তো শ্রীকান্ত দার থেকে যে কত কিছু শিখলাম, ঠিক। কত কিছু যে শিখছি প্রতিনিয়ত, প্রতিদিন কিছু না কিছু শিখি। এমন একজন মানুষ, মানে প্রকৃত অর্থে ফাদার ফিগার বলতে যা বোঝায়, শ্রীকান্ত দা আমার জীবনে তেমনটাই। গুরুদেব, আমার গুরুদেব, চোখে দেখা গুরুদেব। রাঘব চট্টোপাধ্যায়। রাঘব দা ভীষণ মাই ডিয়ার, মানে আমার দাদাই বটে। হুম, আর ভীষণ পেছনে লাগে, খুব ভালোবাসে, দেখা হলে জড়িয়ে ধরে।
রাঘবদা বড় ভালো, খুব সুইট, খুব সুইট একজন মানুষ। আমি মোটামুটি এই সময়টার মানে জয়তিদির সময়টা, তার একটু আগে তার একটু পরের সবার সম্পর্কে জয়তিদিকে পরেরটা তো বলেননি, আগের গুলোই শুনলাম সব। হ্যাঁ পরেরটা পরেরটা বলবো। বলুন। পরেরটা কিছু নাম আমি তাহলে করি, মানে হ্যাঁ, আমি ভেবেছিলাম করব, তারপর মনে হলো না, একদম একটা নিরামিষ একটা ইন্টারভিউ থাক। না আমি সবার কোনো কারণ তো নেই। হ্যাঁ মানে ইমন চক্রবর্তী সম্পর্কে আপনাকে যদি শি ইভালুয়েট করতে ইজ বলা হয়। ভাইব্রেন্ট, মানে ওর মতন একজন পারফর্মার, ওর মতন একজন আলোকিত, মানে ও কিন্তু জানে আলোকিত অবস্থায় থাকলে কিভাবে থাকা উচিত। ইমন চক্রবর্তী গায়িকা না পারফর্মার? আমার কাছে ও অনেক বেশি পারফর্মার। গায়িকা ইমন চক্রবর্তী। এবার তাহলে গভীরে যেতে হয় আমার। গায়িকা ইমন চক্রবর্তী, মানে এটা কেন প্রশ্নটা করছেন আমি জানি না, কিন্তু আমার কাছে প্রত্যেকটার উত্তর আছে, আমি হুম, এইটুকু বলতে পারি। হুম। গায়িকা ইমন চক্রবর্তীর আমি পরীক্ষা নিতে গেছিলাম, ও তখন স্টুডেন্ট এ- ছিল। এ- এই এই কথাও আমি বলেছিলাম এর আগে। ও তখন স্টুডেন্ট ছিল এবং আহ, তখনই ওর গান শুনে আমার মনে হচ্ছিল ওর কনফিডেন্স লেভেলটা এমনই যে সেটা দিয়ে ও অনেক আম, অজানা জিনিসকেও পার করতে পারে। এটা কিন্তু একটা বিরাট বড় কোয়ালিটি। এবং ব্যক্তি ইমন চক্রবর্তী অত্যন্ত বড় মনের একজন মানুষ, তার আমি অনেক উদাহরণ পেয়েছি। এবং তার থেকেও বড় কথা যে ও যে কোনো মুহূর্তে বিপদে আপদে প্রত্যেকটা মানুষের পাশে যদি ও মনে করে ও হুম, দাঁড়াবে, হুম। ও কিন্তু দাঁড়া মানে এক মিনিটও ভাবে না, এক হিপোক্রিসি এবং সেকেন্ডও ইমন ভাবে এই না। দুটো ব্যাপার একসঙ্গে যায় না। সেটা হয়তো আমি এইটা নিয়ে কথা বলছি না, কিন্তু আমি আচ্ছা, বোঝাতে চাইছি নিজেকে উজাড় করে কারুর পাশে সাহায্যের জন্য দাঁড়ানো, আচ্ছা। সেই জায়গাটা ওর মধ্যে যেভাবে আছে সেটা সকলের মধ্যে থাকে না। ইমন একজন মানে ইমন একটা অরা রয়েছে, মানে ভীষণ রকমের। এবং একদমই, ইমনের এবং একটা এই গান, অরাটা ও ধরে রাখতে জানে। শ্রেয়া ঘোষাল সম্পর্কে মানুষ কি বলতে পারেন, এটা কম বেশি সবাই জানেন। মানে শ্রেয়া ঘোষাল সম্পর্কে খারাপ কথা বলা তো দূরস্থান, ভাবা যায় মানে এটাই তো মনে হয় না। আমি একটা অন্য নাম দিয়ে শেষ করবো এপিসোডটা, তারপরে জয়তিদির কণ্ঠে জয়তিদির ইচ্ছা মতো একটা গান, অবশ্যই রবীন্দ্রনাথের গান, সেটা দিয়ে এপিসোড শেষ হবে। আমরা কিন্তু সময়ের গণ্ডি ছাড়িয়ে গিয়েছি, আমি জানি না কতক্ষণ কথা হয়েছে, কিন্তু আপনাদের জন্য এতটা। এই এপিসোড আপনাদের কেমন লাগলো, যদি আপনারা দয়া করে দেখেন আর কি, তাহলে একটু আমাদেরকে দয়া করে জানাবেন কেমন লাগলো, একটু কমেন্ট করবেন। না করতেও পারেন, যে করলে ভালো লাগবে। এই শহর, এটা এবার আমি আমার একটা পার্সোনাল নোশন রাখছি, এই শহরের একটি মেয়ে, এই রাজ্যের একটি মেয়ে, যে এই শহরে এসেছিল হুম, হুম, এবং যে এখন এই শহরে আর নেই, মুম্বাইতে গিয়ে সারা পৃথিবী তার একটা গান কাঁপাচ্ছে, তার হলো মধুবন্তী বাগচি। হুম, আই এম আ গ্রেট বিগ ফ্যান অফ হার। হুম, হ্যাঁ মানে ও যে কি করতে পারে, ও যদি সুযোগ পায়। হুম, হুম। মধুবন্তীকে নিয়ে আপনার মধুবন্তী যদি এই এপিসোডটা দেখে, মধুবন্তীকে নিয়ে আমি কিছু বলতে বলবো। মধুবন্তী অসম্ভব গুণী একজন শিল্পী হ্যাঁ। এবং অত্যন্ত বড় মাপের শিল্পী। হুম, আমি বহু আগে একটা রুফ কনসার্টে হুম, উপল দা, মানে হুম, উপল হুম। দা, চন্দ্রবিন্দুর জোছনা উপল, করেছে আরই। হ্যাঁ। সেখানে ওর গান শুনেছিলাম এবং সেটা কোনো একটা অনুষ্ঠানে গিয়ে আমরা যখন গ্রিন রুমে বসে আলোচনা হুম, করছি, উপল দা আমাকে বললো তুমি মধুবন্তীর গান শুনেছো? হুম। ওহ! আমি তখন বললাম কি আমার ভীষণ ভালো লেগেছে ওর একটা 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 বেগম আক্তারের মতন একটা একটা টোন, একটা গলার যে মানে টিম্বারটা। অসামান্য একটা আওয়াজ, আর কি তৈয়ারি। তো তুমি কিছুই শোনোনি ওকে, তুমি ওর ওয়েস্টার্ন শুনে দেখো, তাহলে দেখবে তুমি পুরো ফ্ল্যাট হয়ে যাবে। তো আমি তখন থেকে ওকে শোনা শুরু করি, ফলো করা শুরু করি এবং ও আমার অসম্ভব প্রিয়। আমার মনে হয় ও নিজেকে যেভাবে ক্যারি করেছে এবং যে জায়গায় গিয়ে ওর স্বপ্নটাকে ও চেজ করেছে, সেখানে ও যে সাফল্য পেয়েছে সেটা অনেক অনেক পথ, কি বলবো, মানে ওকে আরো অনেক এগিয়ে নিয়ে যাবে, আরো সাফল্য ওর জন্য অপেক্ষা করছে। এটা চার্টবাস্টার আমার তো হয়ই, বিশ্বাস। অনেক গানই হয়, হারিয়ে যায়। কিন্তু আজ কি রাত তো একটা খুব অন্যরকমের হ্যাঁ, কিন্তু কম্পোজিশন। আজ কি রাতটা মধুবন্তী বাগচির নয়। ইজিক্যাল এবং টু মধুবন্তী না, বাগচি নয়, হিট কিন্তু হতে পারে। মধুবন্তী বাগচি তার থেকে আরো অনেক অনেক বিয়ন্ড গুণ দ্যাট। বেশি, এক্স্যাক্টলি। ও যেভাবে না, ওর যে নিজস্বতাটা ও প্রত্যেক গানের জায়গাগুলোতে রেখে গিয়েছে। হুম, হুম, হুম। আইগিরি নন্দিনীর কভার তো অজস্র আছে। ওর আইগিরি নন্দিনীটা অসামান্য, অদ্ভুত, অসামান্য। অদ্ভুত। এবং ওদের মৃত্তিকা বলে একটা হুম, হুম। একটা ব্যান্ড ছিল। যাই হোক, মানে সেসব প্রসঙ্গে আর, কিন্তু মধুবন্তী বাগচি খুব ফেনোমেনাল আমার কাছে। আমরা এতক্ষণ কথা বললাম জয়তী চক্রবর্তীর সঙ্গে।
আমি আর আমার বেসুরো গলায় কোনো কথা বলবো না। এই হেরে কণ্ঠে জয়তিদির একটা গান দিয়ে এপিসোড শেষ হয়ে যাবে। বসন্ত আসছে, সাথে থাকুন। আপনি আমার সঙ্গে গান একটু, না না আমি প্লিজ, না, না 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 না, হতে পারে প্রাণ না। ভরিয়ে তৃষা হরি, আপনি গান আমার সাথে না না প্লিজ, প্লিজ আমি না, চাইবো, এটা হতে পারে আমি না, এটা চাইবো। এটা আমি প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ।